তো লাস্ট ক্লাসে আমরা সিরিজ আর প্যারালাল সার্কিটের মেইন যে কনসেপ্ট গুলো, যে সিরিজ সার্কিটের মধ্যে কি হয়, যে কারেন্ট থ্রু আউট দা সার্কিট সেম থাকে এন্ড ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। কিভাবে ডিভাইড হয়? কম্পোনেন্ট গুলো যারা থাকে তাদের কম্পোনেন্টের রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড হয়। যে এখানের মধ্যে রুল গুলো লেখা আছে, যে কি জিনিস, সিরিজের জন্য, যে সিরিজ সার্কিটের জন্য কারেন্ট ইজ দা সেম থ্রু আউট দা সার্কিট, আর ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে, যে পাওয়ার সাপ্লাই টোটাল ভোল্টেজটা কম্পোনেন্ট গুলি নিজেদের রেজিস্ট্যান্সের রেশিওতে ডিভাইড করে নেবে। টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হবে R1 প্লাস R2। আর প্যারালাল আচ্ছা, সার্কিটের জন্য কি হবে? প্যারালাল সার্কিটের জন্য প্রিন্সিপাল কারেন্ট ডিভাইড ব্রাঞ্চ হবে। আর মেইন ব্রাঞ্চে কারেন্ট থাকবে ম্যাক্সিমাম, আর জাংশনে আসলে পরে কারেন্টটা তখন স্প্লিট করবে, কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। তো তাহলে কারেন্টটা ডিভাইড হইতেছে, এই ডিভিশনটা হবে কিভাবে? যেই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স হবে বেশি ওই ব্রাঞ্চে কম কারেন্ট যাবে, যেই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স থাকবে কম ওই ব্রাঞ্চে বেশি কারেন্ট যাবে। ওকে, সো তাহলে কারেন্ট রেজিস্ট্যান্সের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল না? কারেন্ট হলো রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। সো তাহলে যেই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স বেশি ওই ব্রাঞ্চ দিয়ে কম কারেন্ট যাবে, আর যেই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স কম ওইটা দিয়ে বেশি কারেন্ট যাবে। ওকে, আর প্রতিটা ব্রাঞ্চে ভোল্টেজটা আমাদের কি থাকবে? সেম থাকবে। দ্য ভোল্টেজ উইল বি দ্য সেম ফর ইচ ব্রাঞ্চ। আর টোটাল রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি? 1 বাই টোটাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। এই ফর্মুলা দিয়ে বের করতে হয়, যে এইগুলা লাস্ট ক্লাসে ভিডিওতে তোমরা যদি ক্লাস না করে থাকো ওগুলা থেকে দেখে নিবা, যে ফর্মুলা গুলি কিভাবে ডেরাইভ করা হয়েছে। সিরিজ সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কিভাবে ডেরাইভ করা হয়েছে, প্যারালাল সার্কিটের জন্য টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কিভাবে ডেরাইভ করা হয়েছে। ওকে, সন্ধে কি অবস্থা এতদিন পর? ভাই একটু বাইরে ছিলাম কয়েকদিন। হুম, সো আজকে আমরা এখন ইলেকট্রিক্যাল সার্কিটের রুল গুলা দেখবো, যে আমাদের সার্কিটের দুইটা রুল আছে, কারশফস ল বলে। হ্যাঁ, এগুলাকে কারশফস ল বলা হয়। তো সার্কিটের এই রুল গুলা কি কি জিনিস, ওই জিনিসগুলো আমরা এখন ফার্স্টে স্টুডেন্ট বুক থেকে দেখে নেব কি কি বলতেছে। ওকে, সো ফার্স্টে ইলেকট্রিক্যাল সার্কিট রুলস। লার্নিং অবজেক্টিভটা কি? আন্ডারস্ট্যান্ড হাউ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন আ সার্কিট ইজ আ কনসিকুয়েন্স অফ চার্জ কনজারভেশন। আমাদের চার্জ এন্ড এনার্জি কনজারভেশন দিয়ে সবকিছু আমাদের ডিল করতে হয়। সো কারেন্ট আমাদের কিভাবে ডিভাইড হবে নাকি সেম থাকবে, এটা ডিপেন্ড করবে চার্জ কনজারভেশনের উপর। আর ভোল্টেজ ডিভাইড হবে নাকি শেয়ার হবে নাকি সেম থাকবে, এটা ডিপেন্ড করবে এনার্জি কনজারভেশনের উপর। এই যে understand how distribution of potential differences in a circuit is a consequence of energy conservation, and finally make calculation based on voltage and current rule. তো তাহলে এগুলো আমরা দেখি। এই যে কারশফস ল বললাম না, তো তাহলে ওই জিনিসটা। তো এখন গুস্তাভ কারশফ was a Prussian physicist working in the middle of the 19th century। তো তাহলে 19th century মাঝামাঝি টাইমে সে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতো। সে কি করছে? He made important contribution to several areas of physics, and there are also laws named after him in spectroscopy and thermochemistry. So তাহলে স্পেকট্রোস্কোপি, যে মাইক্রোস্কোপ দিয়ে যে সব কাজগুলা করা হয়, স্পেকট্রোমিটারের ওইসব জিনিসে তার কতগুলা কাজ আছে, এন্ড থার্মোকেমিস্ট্রিতেও সে কয়টা জিনিস এরকম বের করে রাখছে। সো তাহলে তার নামে রেসপেক্টে ওরকম ল আছে। ওকে, ইলেকট্রিক্যাল সার্কিটের রুলেও তার নাম দেওয়া হয়, যে দা ইলেকট্রিক্যাল সার্কিট রুলস প্রেজেন্টেড হিয়ার সামটাইমস ক্যারি হিজ নেম, যে কারশফস রল কি বলে, কারশফস ল বলে, ফার্স্ট ল সেকেন্ড ল এরকম। সো এখন এই যে এখানের মধ্যে দেখো ইলেকট্রিক কারেন্ট রুল, আর এটাকে বলে কারশফস ফার্স্ট ল। ওকে, এটাকে বলে কারশফস ফার্স্ট ল। আর আবার আরেকটা জিনিস বলে, এটাকে বলে কারেন্ট রুল। এই যে কারেন্ট রুল তো এটা লিখাই আছে, ঠিক আছে এটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, ইলেকট্রিক কারেন্ট রুল কি বলে? দ্য অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক আর ভেক্টর, ভেক্টর সাম দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। অ্যালজেব্রিক সাম মানে কি, যে আমরা নরমালি প্লাস 1 প্লাস 2 করলে 3 হবে, এটা হলো অ্যালজেব্রিক সাম। কিন্তু ভেক্টর সাম করলে কি হয়, 1 আর 2 মিলে আমাদের 3ও বানাইতে পারে, 1 আর 2 মিলে আমাদের
1 ও বানাইতে পারে, 1 আর 2 মিলে -1 ও বানাইতে পারে, 1 আর 2 মিলে -3 ও বানাইতে পারে। ওটা ডিপেন্ড করবে কিসের উপর? ভেক্টর আবার ডিরেকশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু এখানে আমাদের অ্যালজেব্রিক সাম, ওকে, যে নরমালি প্লাস মাইনাস যেরকম আমরা করতাম বাচ্চাকালে থাকতে সময় ওই রকম জিনিস, ওকে। সো কি বলতেছে? the algebraic sum of the currents entering a junction is equal to 0, যে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং আ পয়েন্ট। ঠিক আছে, এর জন্য এটাকে জাংশন রুলও বলে, এটাকে জাংশন রুলও বলে, ওকে। তো এখানে এই যে সামেশন, এই সাইনটার নাম কি? এটা সামেশন বোঝায়, ওকে। তো সামেশন অফ কারেন্ট ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। ব্যাপারটা কেমন এই জিনিসটা এখানে দেখো, in order to conserve electric charge the sum of all the currents arriving at any point in a circuit is equal to the sum of all the currents leaving that point। কিভাবে ব্যাপারটা দেখো, এই যে এই পয়েন্টটা চিন্তা করো, এই যে মার্ক করলাম, এখানে দেখো 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, ওকে। এন্ড এখান থেকে দেখো এখানে আর এখানে কারেন্টটা ডিভাইড হয়ে গেছে, তাই না? এইখানে গেছে 0.4, এখানে গেছে 0.4। সো তাহলে এই পয়েন্টটা, এটা রেড কালার দিয়ে মার্ক করে দিয়ে যায়, এই যে রেড কালার পয়েন্টটা, এই রেড কালার পয়েন্টে কতটুকু কারেন্ট এন্টার করছে বলতো? টুয়ার্ডস দা পয়েন্ট, টুয়ার্ডস দা রেড পয়েন্ট কত অ্যামাউন্ট অফ কারেন্ট আসতেছে সন্দীপ? 0.8। এই যে এই লাল পয়েন্টটা, এই যে লাল পয়েন্টটা আছে না, সো তাহলে এটার দিকে আসতেছে কোনটা? এই যে এটার দিকে, এই যে এই দিকে অ্যারো টুয়ার্ডস দা পয়েন্ট, শুধু 0.8 অ্যাম্পিয়ার। আর অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট দুইটা অ্যারো আছে, যে এই পয়েন্টের থেকে দূরে চলে যাইতেছে, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। এটাতে কত? 0.4 0.4। সো দুইটা প্লাস করলে আবার কত হয়? 0.8 এরই সমান হয় না? হ্যাঁ বুঝতেছো কি বলতেছি? এখানের মধ্যে আরেকবার দেখো, এর মধ্যে খেয়াল করো কি বললাম, যে সাপোজ এই যে এই পয়েন্টটাকে এখন গ্রিন কালার দিয়ে মার্ক করলাম, এখন এখানে তুমি অ্যারোগুলি চিন্তা করো, এই অ্যারোটা টুয়ার্ডস দা পয়েন্ট আসতেছে নাকি অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট যাইতেছে? টুয়ার্ডস দা পয়েন্ট, তাই না? আর এই পয়েন্ট, এই অ্যারোটা কি করতেছে? টুয়ার্ডস দা পয়েন্ট নাকি অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট? অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। এইটা অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। সো তাহলে ওভারঅল অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট যাইতেছে কোন কোন কারেন্ট? 0.4 আর 0.4। সো এই দুইটা প্লাস করলে কার সমান হইতেছে? টুয়ার্ডস দা পয়েন্ট যে কারেন্টটা আসতেছে ওইটা সমানে হইতেছে। সো তার মানে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং দ্যাট পয়েন্ট। বুঝতে পারছো? সো এটাই হলো আমাদের কারশফস ল, ওকে। সো এই জিনিসটা এখানের মধ্যে বলছে। এরপর আবার এই জিনিসটা, এটা রিদম বলো এবার। এখানে আরেকটা গ্রিন পয়েন্ট আমি ড্র করলাম, ওকে। সো এখন এখানের মধ্যে দেখো, আমি এখন যে অ্যারো মার্ক করব তুমি এটা বলবা যে টুয়ার্ডস দা পয়েন্ট আসতেছে নাকি অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট যাইতেছে। এই অ্যারোটা কি করতেছে? towards the point, টুয়ার্ডস দা পয়েন্ট। এই অ্যারোটা, এটাও towards the point, এই অ্যারো এটা away from the point, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট। সো তাহলে এই যে টুয়ার্ডস দা পয়েন্ট যেগুলো আসতেছে ওগুলার কারেন্টের যদি তুমি সাম করো তাহলে দেখবা যে অ্যাওয়ে ফ্রম দা কারেন্টের সামের সমান হবে। বুঝতে পারছো? সো তাহলে এইটাই হলো আমাদের কারশফের কারেন্ট রুল। কি বলে? টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং এন্ড এক্সিটিং আ পয়েন্ট মাস্ট বি ইকুয়াল। বুঝতে পারছো? তো তাহলে এটাকে বলে কারশফস ল, ওকে। তো এটা হলো কারশফ ফার্স্ট রুল। তো এখন এখানের মধ্যে দেখো একটা এক্সাম্পল বলতেছে, কি বলতেছে? in the circuit diagram in figure B, এই যে ফিগার বি তে যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটা আমরা মুছে দেই তাহলে যেন ক্লিয়ারলি দেখা যায়, ওকে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, we could think that the current entering and leaving the resistor, কেমন? this is 0.8 ampere entering and 0.8 ampere leaving, যে মাত্র আমরা যেটা দেখে আসলাম। So if we added this together accounting for the direction, so তাহলে current in plus current out is equal to কি হবে? current in হলো পজিটিভ আর current out হলো নেগেটিভ। তো current in হলো 0.8, current out হলো -0.8।
সো তাহলে এই দুইটা প্লাস করলে ওভারঅল সামেশন কত হবে? 0 হবে না? তো এর জন্য বলে যে ওভারঅল সামেশন কত হবে? ওভারঅল সামেশন হবে আমাদের 0। বুঝতে পারছো? সো তাহলে এটা হলো আমাদের কার্শফের ফার্স্ট ল, যেটা বলে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট। ওকে সন্দীপ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, তো এরপরে দেখো নিচে কি বলতেছে, দিস সিম্পল এক্সাম্পল কনফার্মস দ্য রুল এট ওয়ার্ক ইন দ্য রেজিস্টার। সিমিলারলি কনসিডার দ্য কারেন্টস এট পয়েন্ট ওয়্যার দ্য কারেন্ট splits to send the current through the two bulbs। তো দুইটা বাল্বের ভিতর দিয়ে যখন কারেন্ট দিচ্ছে, তো এখন এখানের মধ্যে এই যে দুইটা বাল্বের ভিতর দিয়ে যখন কারেন্ট দিচ্ছে, এই যে 0.4 0.4 এই দুইটা মিলে আবার 0.8 হবে। সো ওই জিনিসটা বলতেছে, এই যে I1 I2 I3। তো তাহলে ওভারঅল সবগুলা এন্টারিং এন্ড এক্সিটিং সবগুলো কনসিডারেশনে নিলে ফাইনাল সাম কত হবে? 0 হবে। তো এই জিনিসটা তো কি বলতেছে, দ্য সেম ওভারঅল রেজাল্ট উড অ্যাপিয়ার এট এনি পয়েন্ট ইন দ্য সিস্টেম মাস্ট অলওয়েজ বি কনজার্ভ। ওকে, চার্জ কি থাকবে? অলওয়েজ কনজার্ভ থাকবে। সো এই জিনিসটা এখানের মধ্যে বলছে। সো এখন এখানের মধ্যে কাজটা কি? এটা গেল কার্শফের ফার্স্ট ল। এখন কার্শফের সেকেন্ড লটা আমরা দেখব। কার্শফের সেকেন্ড লটা কে বলে ভোল্টেজ রুল। সো এই জিনিসটা আমরা লিখে রাখি ব্র্যাকেটে যে এটাকে কি বলা হয়, সরি, এটাকে কার্শফের সেকেন্ড ল বলা হয়। আর আরেকটা জিনিস বলে যে এটাকে বলে লুপ রুল। ঠিক আছে, কার্শফ লুপ রুল। তো লুপ মানে কি? লুপ মানে হলো একটা স্টার্টিং পয়েন্ট, যত মন চায় দুনিয়া টুনিয়া ঘুরে সে যদি আবার ওই পয়েন্টে ফেরত আসে, সো এটা মিলে কি বানাইলো? একটা লুপ। ওকে, সো তাহলে এই জিনিসটাকে একটা লুপ বলে। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, ইলেকট্রিক্যাল ভোল্টেজেস রুল। হোয়াট হ্যাপেন্স ইন অর্ডার টু কনজার্ভ ইলেকট্রিক্যাল এনার্জি অ্যারাউন্ড এনি ক্লোজড লুপ? কি হবে? ইলেকট্রিক্যাল ভোল্টেজ রুল, দ্য সাম অফ দ্য ইএমএফ is always equal to the sum of the PD around that loop। মানে কি? যে টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ আর টোটাল অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল, ঠিক আছে, ভোল্টেজ রাইজ করবে কোথায়? ইএমএফ যেখানে পাইতেছে, মানে কি? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের ওখানে ভোল্টেজ বাড়বে আর কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ইউজ আপ হয়ে যাবে, তাই না? সো তাহলে অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ আর অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল সমান সমান হবে। তো তার মানে ভোল্টেজ রাইজ আর ফলের যদি সামেশন করি, সো তাহলে ওভারঅল সামেশন কত হবে? 0। তো ওই জিনিসটা এখানের মধ্যে বলবে। দেখো কি বলতেছে, নোট দ্যাট আ লুপ বিং কনসিডার্ড মাইট নট বি দ্য হোল অফ আ সার্কিট। মানে কি? the only requirement is that the loop is complete। যে লুপটা আমাদের কমপ্লিট থাকতে হবে, যে এক জায়গা থেকে শুরু করছে ওইটা থেকে আবার ওই পয়েন্টে ফেরত আসতে হবে। সো এটাকে একটা কমপ্লিট লুপ বলবো। ওকে, সো এখানের মধ্যে ব্যাপারটা কেমন, লুপ আমরা কিভাবে কনসিডার করব ওই জিনিসটা দেখাই তোমাদের। এখানের মধ্যে খেয়াল করো যে পজিটিভ থেকে আমাদের লুপটা শুরু। ওকে, এখন আমি ফার্স্টে রেড কালার দিয়ে একটা দেখাই। পজিটিভ থেকে এরকম যাইতেছে, এই গেল, এই আসলো। পজিটিভ থেকে নেগেটিভে আসার কয়টা রাস্তা আছে ওইটা আমরা আঁকতেছি। সো এই রেড কালার দিয়ে যেটা ড্র করলাম এটা একটা লুপ হয়। ওকে, এখন আমি গ্রিন কালার দিয়ে ড্র করি, আবার পজিটিভ থেকে শুরু, এই গেল, এইবার সে কি করছে, সরি, পজিটিভ থেকে শুরু করলো, এই সে এবার ডিরেক্টলি নিচে না নেমে এসে সে কি করছে, সে নিচে যে বাল্বে যে এখানে এসে দেন এমন ফেরত আসলো। সো তাহলে এখানের মধ্যে কি করলো? এখানেও কি? হ্যাঁ সন্দীপ বলো। হ্যাঁ, একটা কম্পোনেন্ট কি ভোল্টেজ ইউজ করে নাকি কারেন্ট ইউজ করে নাকি ভোল্টেজ দুটোই ইউজ ইউজ করে। করে? কারেন্টটা কি হতে পারে? কারেন্টটা তো ওইটার ভিতর দিয়ে ফ্লো করবেই। এখন একটা কম্পোনেন্টের এই যে ওয়্যার, যে কানেক্টিং ওয়্যারের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো করে, কিন্তু তার অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ হয়? তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। কেন? বিকজ তার কোনো রেজিস্ট্যান্স নাই, আর রেজিস্ট্যান্স একদম নেগলিজিবল আর কি। ঠিক আছে, এর জন্য কম্পোনেন্ট কোনগুলো? কম্পোনেন্ট হলো তারা যারা নাকি ভোল্টেজ ইউজ আপ করে। ভোল্টেজ ইউজ আপ করবে মানে কি? দে উইল কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু আদার ফর্মস। বুঝতে পারছো? কারেন্টটা সেম থাকবে হ্যাঁ, কারেন্টটা সার্কিটে? সেম থাকে। কারেন্ট আমাদের ফ্লো করবেই, ভোল্টেজ ইউজ হোক আর না হোক, কারেন্ট উইল অলওয়েজ ফ্লো। এখন
যদি কোন একটা রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট থাকে সো তাহলে সে কি করবে ভোল্টেজ ইউজ আপ করবে সো তাহলে ওখানের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হবে আর পিডি ড্রপ হবে ওকে হ্যাঁ ভাইয়া সো তাহলে এইভাবে করে আমরা কি দেখাইলাম দুইটা লুপ দেখাইলাম না সো তাহলে এইভাবে করে আমরা দুইটা লুপ দেখাইছি তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে নোট also that the potential differences labeled here are defined as being the products of component currents and resistance যে potential difference মানে কি voltage is equal to current into resistance না সো তাহলে এই জিনিসটা বলছে are the products of components currents and resistance so তাহলে voltage is equal to current into resistance যে হয় ওই জিনিসটা এখানে বলতেছে as per Ohm's law so if we isolate a particular closed loop যে কোন একটা particular closed loop যে পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত আমরা একটা লুপ দেখতেছি এখানের মধ্যে কি হবে it may have potential difference with positive values and with negative values when the current flows in the opposite direction so তাহলে আমরা ভোল্টমিটার অ্যামিটারকে একভাবে কানেক্ট করছি ফার্স্টে সো ভোল্টমিটারে পজিটিভ রিডিং আসতেছে যদি ভোল্টমিটারের ওয়্যারগুলো উল্টায় দেই তো তাহলে আমাদের ওই সেম রিডিং আসবে ভ্যালু সেম আসবে কিন্তু সাইনটা কি আসবে নেগেটিভ আসবে ওই জিনিসটা বলতেছে ওকে তো এখন এখানের মধ্যে কাজটা কি তোমার টোটাল ভোল্টেজ সাপ্লাই দিতেছে কত দেখো V1 কত সন্দীপ হ্যাঁ ভাইয়া 3 ভোল্ট 3 ভোল্ট সো এখন এখানের মধ্যে দেখো আমি লুপগুলা মুছে দেই লুপগুলা মুছে আমি ফার্স্টে যেই লুপটা কনসিডার করতে বলবো ওইটা থেকে অ্যানসার দিব ওকে সো এখন এখানের মধ্যে খেয়াল করো ওকে লুপগুলা মুছে দিলাম নাও গ্রিন লুপটা দেখো এই যে দিস ইজ আ লুপ ওকে তো এখন এই গ্রিন লুপের মধ্যে কয়টা কম্পোনেন্ট আছে যাদের ভিতরে ভোল্টেজ ড্রপ হইতেছে দুইটা কে কে এইটা আর এইটা তাই না হ্যাঁ ভাই তো তাহলে একটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হইতেছে V3 আর একটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হইতেছে V2 ওকে সো এখন V3 এর রিডিং কত আসে V3 এর রিডিং আসে হলো 0.85 আর V2 এর রিডিং আসে কত 2.15 সো তাহলে এই 0.85 আর 2.15 প্লাস করলে কত হয় 3 ভোল্টের সমান হয় না হ্যাঁ ভাই সো তাহলে এইভাবে করে আমাদের কি এই লুপের জন্য টোটাল ভোল্টেজ রাইজ হইছে কত পাওয়ার সাপ্লাই কত ভোল্টেজ দিল 3 ভোল্ট ভোল্টেজ দিল আর ওখানে V3 আর V2 মিলে টোটাল ভোল্টেজ আমাদের কত ইউজ আপ করলো সেম অ্যামাউন্ট কত 3 ভোল্ট সো তাহলে এটা একটা ক্লোজড লুপের জন্য আমরা কি দেখলাম ভোল্টেজ রাইজ আর ফল কি হলো সমান সমান হইলো তাই না এরকম সেম ওয়েতে আমি এখন এই লুপটা মুছে আমি এখন আরেকটা লুপ যেটা দেখাইছিলাম ওইটা দেখাবো ওকে তো এখন এখানের মধ্যে দেখো এখন রেড কালার দিয়ে ড্র করি লুপটা সো এই পজিটিভ থেকে শুরু এই গেল নিচে ডাইরেক্ট সো তাহলে এখন কোন কোন কম্পোনেন্টের ভিতর দিয়ে পাস করতেছে কারেন্টটা এই নিচের বাল্বটা দিয়ে আর এই ভেরিয়েবল রেজিস্টর দিয়ে তাই না সন্দীপ হ্যাঁ ভাই সো তাহলে এই বাল্বের অ্যাক্রসে যে ভোল্টেজটা এই ভোল্টেজের ভ্যালু কত 0.85 আর ভেরিয়েবল রেজিস্টর কত পাইতেছে 2.15 ভোল্ট পাইতেছে ওকে হ্যালো হ্যাঁ বলো ভাই শোনা যায় আমার মাইক চলে যাচ্ছে এখন শুনতে পাইতেছো এখন হ্যাঁ ভাই মাঝখানে কল দিছিল একজন আচ্ছা ঠিক আছে মাইক চলে ওকে তো তাহলে এখানের মধ্যে দেখো যে তোমার বাল্বের ভিতর দিয়ে কত ভোল্টেজ ইউজ আপ হইতেছে 0.85 আর ভেরিয়েবল রেজিস্টর আগের মতোই কত ইউজ আপ করতেছে 2.15 সো তাহলে এগুলার সামেশন করলে কার সমান আসবে টোটাল ভোল্টেজ সাপ্লাইড বাই দা পাওয়ার সাপ্লাই ওকে সো তাহলে এই জিনিসটাই দেখবা যে নিচে লেখা আছে তাদের এক্সপ্লেনেশনে কি বলতেছে দেখো In figure C, consider the voltages around the closed loop that consist of the cell and variable resistor and the fixed resistor. তো তার মানে কি cell, variable resistor আর fixed resistor মানে কোন লুপ cell, variable resistor আর fixed resistor মানে হলো এই লুপটা এই যে এই লুপটা ঠিক আছে যে cell,
ভেরিয়েবল রেজিস্টার আর ফিক্সড রেজিস্টার। ওকে, সো এই লুপটা এখন বলতেছে we know v3 must be 0.85 as well as all parallel branches must have the same voltage and it is parallel to v4, যে v3 এর ভ্যালুটা v4 এর সমান হবে। কেন? কারণ এই দুইজন কি আছে, একজন আরেকজনের প্যারালেলে আছে, তাই না? তো তাহলে প্যারালেলে ভোল্টেজ সেম থাকে। সো ওই কনসেপ্ট থেকে আমরা বললাম যে v4 যেহেতু 0.85, v3 ও কত হবে? 0.85 হবে। তো এটা বলতেছে। তো বলতেছে ইফ ইউ মুভ ক্লকওয়াইজ অ্যারাউন্ড দ্য লুপ। ক্লকওয়াইজ মানে কি? ক্লক যেদিকে ঘুরে। V3 V4 দুটোটা সেম থাকবে। হ্যাঁ, প্যারালেলে যতগুলাই তুমি অ্যাড করো না কেন সবগুলাতে ভোল্টেজ সেম থাকবে। তো তাহলে এখানের মধ্যে দেখো যে আমরা এই ক্লকওয়াইজ ডিরেকশনে যখন নাকি আমরা চিন্তা করব কি হবে, দ্য সেল ইজ দ্য অনলি ইএমএফ, যে সেলটা শুধু ইএমএফ সাপ্লাই করবে। সো তাহলে এখানে ভোল্টেজ রাইজ করতেছে কত? 3 ভোল্ট। সো দ্য সাম অফ দ্য ইএমএফ ইজ 3 ভোল্ট ফলোইং দ্য সেম রুট, দ্য সাম অফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স। দিস মিন্স দ্যাট দ্য পটেনশিয়াল ডিফারেন্সের সাম কত হবে? V3 আর V4। এই যে V3 আর এখানে ভুলে V4 লিখছে, এটা V2 হবে। স্টুডেন্ট বুকে এটা V4 লিখছে, এটা V2 হবে। ওকে, সো এটা V3 প্লাস V2 মিলে কত হবে? V2 তো নিচে আছে ভাই। V2 নিচে না, এইটা V4, ভাই নিচে তো V2 আছে। এইটা V2, এইটা। ঠিক আছে, সো এই লুপের মধ্যে এখানের মধ্যে কাজটা কি, যে V3 আর V2 মিলে কার সমান হবে? V3 আর V2 মিলে V1 এর সমান হবে। ওকে, তো এই জিনিসটা এই লুপের জন্য ভোল্টেজ রাইজ করতেছে হলো সেলের এখানে, আর ভোল্টেজ ইউজ আপ করতেছে V3 আর কে? V2। সো তাহলে V3 আর V2 একসাথে প্লাস করলে কত হবে? V3 আর V2 একসাথে প্লাস করলে টোটাল ইএমএফ এর সমান হবে কত? 3 ভোল্ট। ওকে, বুঝতে পারছো সন্দীপ? হ্যাঁ হ্যাঁ ভাই। সো তাহলে এখন কি বলতেছে, as the current is flowing in the same direction through the cell and both variable resistor and fixed resistor they move in the same direction, so sum of EMF is equal to sum of potential difference. so তাহলে amount of voltage rise আর amount of voltage fall সমান সমান হবে। তো এই জিনিসটা এরপরে দেখো, next consider the closed loop containing the fixed resistor and the lamp। তো তার মানে এই লুপটা কনসিডার করতে বলতেছে। কোন লুপটা? এটা মুছে দেই এখন। এখন বলতেছে এই লুপটা দেখতে, শুধু এতটুকু। ঠিক আছে, তো তাহলে এই লুপের মধ্যে কে কে আছে? ফিক্সড রেজিস্টর আর বাল্ব, তাই না? ফিক্সড রেজিস্টর আর বাল্বটা আছে। তো কি বলতেছে দেখো, ইফ sum of EMF is equal to sum of potential difference, so তাহলে কি হবে? and as there are no EMF the PD total must be 0। ঠিক আছে, টোটাল PD এর ভ্যালু কত হবে? 0 হবে। স্টার্টিং এট পয়েন্ট A, পয়েন্ট A থেকে শুরু, এই যে পয়েন্ট A থেকে তার কনসিডার করা শুরু করবে আর কি। সো পয়েন্ট A থেকে এরকম আসবে। ওকে, পয়েন্ট A থেকে এরকম আসবে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? দেখো এই যে পয়েন্ট A থেকে ক্লকওয়াইজ আসবে, from point A moving clockwise around the loop। so তাহলে clockwise direction এই যে এইদিকে আসলো, so তাহলে এইদিকে clockwise direction এ গেলে তো তাহলে এখানে V3 কত? 0.8। আর এখানে কি করতেছে? এরর উল্টা ডিরেকশনে যাইতেছে না, যে কারেন্ট হলো এইদিকে, কিন্তু এখন আমরা কনসিডার করতেছি কি তার উল্টা ডিরেকশনে। সো তাহলে এখানে আমরা পিডিটা কি ধরবো? নেগেটিভ ধরবো। তো তাহলে এখানের মধ্যে নেগেটিভ ধরবে। এখানে দেখো কি বলতেছে, the current moves through the lamp which is measured as 0.85 V4 continuing to point B and then back up to complete the circuit or complete the loop at A, means that going through the fixed resistor, যে fixed resistor দিয়ে যাইতে সময় কি হইতেছে? against the flow of current, যে কারেন্টের ডিরেকশন কোন দিকে? দেখো সন্দীপ, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? কারেন্টের ডিরেকশন এইদিকে না? কারেন্টের ডিরেকশন এই ডিরেকশনে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো কারেন্টের ডিরেকশন হলো এইদিকে, কিন্তু আমরা
ক্লকওয়াইজ যখন কনসিডার করতেছি এ থেকে বি, এ থেকে আবার এ তে ফেরত আসবো, সো তাহলে এ থেকে ক্লকওয়াইজ যাচ্ছি, সো এখানে ক্লকওয়াইজ। সো বাল্বের জন্য কারেন্টের ডিরেকশনও ক্লকওয়াইজ, আমাদের লুপ যেটা কনসিডার করতেছি ওই দিকেও ক্লকওয়াইজ আছে, সো তাহলে আমাদের এদিকে কি হবে, বাল্বের জন্য Plus ভোল্টেজটা আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। positive. ঠিক আছে, এই যে এখানের মধ্যে দেখো আমি ডায়াগ্রামটা ফার্স্টে মুছে দেই আমার আঁকাগুলা, তাইলে পরে তোমার জন্য ক্লিয়ার হবে। এই যে এখন এখানে খেয়াল করো যে আমরা কি করব, পয়েন্ট এ থেকে ক্লকওয়াইজ মুভ করে, হ্যাঁ পয়েন্ট এ থেকে ক্লকওয়াইজ মুভ করে, ক্লকওয়াইজ মুভ করে আমি আবার এ তে ফেরত আসবো। ওকে, সো এখন এইভাবে করে গেলাম। এখন দেখো ব্ল্যাক কালার দিয়ে বইয়ে যেটা আগে থেকে আঁকা ছিল ওইটা হলো কারেন্টের ডিরেকশন, দেখছো ব্ল্যাক কালার দিয়ে বইয়ে যেটা আগে থেকে আঁকা ছিল ওইটা হলো কারেন্টের ডিরেকশন। আমি যে রেড কালার দিয়ে আঁকলাম এটা কি, আমি আমার যে লুপটা কনসিডার করতেছি আমি কনসিডার করব ক্লকওয়াইজ ডিরেকশনে, সো তাহলে এইটা। সো এখন এখানে দেখো এই পার্টের জন্য কারেন্টের ডিরেকশন আর আমার লুপের কনসিডারেশনের ডিরেকশন যে ক্লকওয়াইজ ডিরেকশন দুইটা কি সেম না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এটা কি, এই কারেন্টটা বাল্বের ভিতর দিয়ে যাইতেছে, সো তাহলে বাল্বের জন্য আমরা ভোল্টেজটাকে কি ধরবো, তাহলে পজিটিভ ধরবো। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। সো তাহলে বাল্বের ভোল্টেজটা হলো পজিটিভ 0.85। কিন্তু যখন নাকি আমরা এই দিকে যাইতেছি, এই যে আমার লুপের কনসিডারেশনের জন্য সময় কি হইতেছে, কারেন্টের ডিরেকশন আর লুপের কনসিডারেশনের সময় ক্লকওয়াইজ ডিরেকশনটা কি হয়ে গেছে, অপোজিট হয়ে গেছে না রেজিস্টরের জন্য? হ্যাঁ ভাইয়া, দুইটা রেজিস্টরের জন্য দেখো এই যে, মুখোমুখি হয়ে গেছে। এই যে রেজিস্টরের জন্য দেখো এই যে রেজিস্টরের অ্যারোটা, এই যে রেজিস্টরের অ্যারোটা কোন দিকে, নিচের দিকে। রেজিস্টরের অ্যারোটা হলো নিচের দিকে। আর আমি যে কারেন্টের আমি আমার যে লুপের জন্য যেটা কনসিডার করতেছি এই অ্যারোটা কোন দিকে, উপরের দিকে। সো তাহলে কারেন্টের উল্টা ডিরেকশনে যখন নাকি আমরা কনসিডার করতেছি, সো তখন ওই ভোল্টেজটা আমরা কি নিব, নেগেটিভ নিব। বুঝতে পারছো সন্দীপ? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে দেখো যে এ মিন্স গোয়িং থ্রু দ্য ফিক্সড রেজিস্টর এগেইনস্ট দ্য ফ্লো অফ কারেন্ট। ওকে, যে এ থেকে আবার এ তে ফেরত আসতে সময় বাল্বের জায়গায় কারেন্ট আর লুপের ডিরেকশন সেম, কিন্তু ফিক্সড রেজিস্টরের সময় কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন হলো অপোজিট। সো তাহলে বাল্বের সময় পজিটিভ ধরবো বিকজ সেম ডিরেকশন আছে, আর লুপের সময় আমরা কি ধরবো, যে ফিক্সড রেজিস্টরের সময় আমাদের উল্টা ডিরেকশনে যাইতেছে, সো তাহলে ওইটার জন্য ধরবো নেগেটিভ। সো এই জিনিসটা, দিস মিন্স দ্যাট দ্য পিডি উইল বি নেগেটিভ অলদো অলসো 0.85। সো ইন কনসিডারেশন V3 কত হবে, -0.85। সো ওভারঅল দুইটা যদি প্লাস করি, যে -0.85 প্লাস 0.85, সো দুইটা প্লাস করলে ওভারঅল কত হবে, 0 হবে না? হ্যাঁ ভাইয়া। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে দেখাইতেছে। এখন এখানের মধ্যে দেখো ভোল্টেজ রুল উইথ ক্যালকুলেটেড পিডি, যে এখানের মধ্যে একটা এক্সাম্পল দেখাইতেছে, এই জিনিসটা তোমরা ফার্স্টে দেখো। ভোল্টেজ রুল উইথ সব লুপে কি 0 আসবে লাস্টে? হ্যাঁ, যে কোনো লুপ এরকম কনসিডার করলে, ক্লোজড একটা লুপ কনসিডার করলে এন্ড ডিরেকশন গুলা মাথায় রাখলে সব সময় ওভারঅল সামেশন আসবে 0। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলে, potential differences are the product of current passing through the resistance, thus passing electrical energy or transferring electrical energy. Each PD could be calculated using Ohm's law, যে V equals to IR. So তাহলে this becomes EMF is equal to overall summation of current into resistance. So তাহলে এই যে আমাদের সেল আছে, এই যে আমাদের সেল, তো সেল থেকে এইদিকে কারেন্ট গেল, কিছু কারেন্ট গেল উপরে, কিছু কারেন্ট গেল নিচে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো সন্দীপ, এই জিনিসটা এখন তুমি অ্যান্সার করবা। আমি এখন এই লুপটা দেখতেছি। ওকে, এই লুপের মধ্যে কি যাব, ক্লকওয়াইজ ডিরেকশনে যাব। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো হ্যাঁ ভাইয়া। এইগুলো হলো লুপের ডিরেকশন। রেড কালার দিয়ে যে
গুলো আঁকতেছে এটা কি লুপের ডিরেকশন। আর অলরেডি দেখো ব্ল্যাক কালার দিয়ে কারেন্টের ডিরেকশন আঁকা আছে। সো কোন জায়গায় কি কারেন্টের ডিরেকশন আর লুপের ডিরেকশন অপোজিট হইছে? না ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি কারেন্ট আর লুপের ডিরেকশন সব জায়গায় সেম আছে, ভালো কথা। তো এখন ভোল্টেজ রাইজ করবে কোথায় এটা সঞ্জীব? সাপ্লাই ভোল্টেজ কত? কিসের? মানে এটার সাপ্লাই ভোল্টেজ কত? সাপ্লাইড ভোল্টেজ কত ওইটাই জিজ্ঞাসা করতেছি, যে সাপ্লাইড ভোল্টেজ কত বলতে পারবা? উম, হ্যাঁ ভাইয়া, কিভাবে? মনে হয় এখানে 0.45, নিচে 5 ভোল্টেজ। টোটাল ভোল্টেজ হবে 4.5 ভোল্ট। এখানের জন্য দেখো এটা হলো সেল, কিভাবে উপরে তো গেছে। এটা হলো সেল। সো তাহলে নিচের লুপের জন্য টোটাল যে ভোল্টেজ সাপ্লাই করবে উপরের লুপের জন্য সেম ভোল্টেজ সাপ্লাই করবে না? প্যারালেলে অলওয়েজ ভোল্টেজ কি থাকে? সেম থাকে, তাই না সন্দীপ? বুঝছো? সো হ্যাঁ তাহলে নিচের লুপের জন্য 4.5 হইলে উপরের লুপের হ্যাঁ জন্য টোটাল কত হবে? 4.5 হবে। ওকে, এটা কিভাবে বের করবা দেখো, এখানের মধ্যে তুমি খেয়াল করো যে উপরের লুপ যেটা আমি মাত্র মার্ক করছিলাম, এই যে উপরের এই লুপটা, এই উপরের লুপের জন্য তুমি দেখো কারেন্ট কত? 0.45, তাই না? তো তাহলে এইটার জন্য তুমি ভোল্টেজটা বের করো, V1 বের করো। V1 কত হয়? I1 ইনটু R1, তাই না? I1 হলো 0.45 আর R1 হলো 7.5। তো তাহলে 0.45 ইনটু 7.5, তো এইটার একটা ভ্যালু আসবে। আর এই R2 এর ভিতর দিয়ে সেম কারেন্ট যাইতেছে, তাই না? তো এখন V2 ইজ ইকুয়াল টু কি হবে? 3.3 আসে। এটা আসছে 0.45 আর 3.3 7.45, 3.35। আর এখানে 0.45 ইনটু 2.5 কত আসে? 1.10। 1.10 আসে। হ্যাঁ 0.45 ইন্টু 2.45 না? 2.5, No, 2. এই যে 2.5, 1.125। 1.125, 1.125 যদি এটা ওটা হয় তো 3.35 আসে। তাহলে এখানের মধ্যে এই দুইটা যদি আমরা প্লাস করি, হ্যাঁ, এখানের মধ্যে 3.3 কত ছিল এটা বলো তো? 35 ভাইয়া। 3.35 ছিল। হ্যাঁ ভাইয়া। এটা তো 3.375 হওয়ার কথা। এইটা আসার কথা। কত বসাইছো? 0.45 ইনটু 7.5 বসাইছো না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ 3.375। হ্যাঁ, তো তাহলে 3.375 আর 1.125 এই দুইটা প্লাস করলে কত হয়? 4.5। 4.5। সো তাহলে এটা সমান আসছে। হ্যাঁ হ্যাঁ। সো তাহলে নিচের লুপের জন্য দেখো, নিচের লুপের জন্য কম্পোনেন্ট শুধু একটা। ওকে, নিচের লুপের জন্য কম্পোনেন্ট শুধু একটা। সো তাহলে ও একাই পাওয়ার সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটা পাবে। আর উপরের লুপের জন্য কম্পোনেন্ট হলো দুইটা, তো তাহলে তারা দুজন কি করবে? নিজেদের মধ্যে ভোল্টেজটা শেয়ার করবে। তুমি তো তাইলে সিরিজ আর প্যারালাল সার্কিটের ভিডিও দেখো নাই, তোমার তো এইগুলা ক্যালকুলেশন করতে এত কষ্ট হইতেছে। যে এখানের মধ্যে দেখো এই যে 3.375 আসছে আর 1.125, তো দুইটা প্লাস করলে পরে 4.5, দেখছো? হ্যাঁ তোমাদের দুজনের একটা কাজ আছে, তোমরা দুজন ফার্স্টে সিরিজ আর প্যারালাল সার্কিটের যে ভিডিওগুলো দিচ্ছে ওগুলা দেখবা, এন্ড প্রিভিয়াস ক্লাসে যেই কারেন্ট আর ভোল্টেজের রুলগুলো দেখাইছে সিরিজ আর প্যারালাল সার্কিটের জন্য ওইগুলা দেখবা, এন্ড এই
এক্সাম কোশ্চেন গুলি, যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি, এই চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলি প্লাস লাস্ট ক্লাসে জাওয়াদ অলরেডি ওইটা জমা দিয়ে দিছে। এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি তো করবাই, প্লাস লাস্ট ক্লাসে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি হোমওয়ার্ক দিছিলাম, এটা জাওয়াদ অলরেডি জমা দিছে। তোমরা সবগুলা করে ফার্স্টে জমা দিবা। ওকে, নেক্সট ক্লাসের আগে, বুধবারের আগে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ফার্স্টে ওই ভিডিওগুলো দেখা শেষ করো, দেন এগুলা চ্যাপ্টার গুলি পড়ার পর দেন এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি শেষ করবা। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। রিদম বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।